রুবাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে 10:45। রান্নাঘর থেকেই কথা বলছি কারণ রান্না করছি। আজকে একটু রান্না করছি তাড়াতাড়ি, কেন কি কালকে ওই নীলের বারটার ছিল, তারপরে বাইরে যেতে হয়েছিল আমাদের তিনজনকেই, যে কারণে খাওয়া দাওয়া তো কালকে ভালো করে করতে পারেনি দুপুরবেলা সবাই। সেই জন্যে আজকে একটু বেলাবেলেই রান্নাটা বসিয়ে দিয়েছি। একটু দেখি একটু কি করা যায়, একটু ভালো করে রান্না করব আর কি, সেই ইচ্ছাতেই রান্না শুরু করে দিয়েছি। আর ঘরে তো কেউ নেই, সব তো বেরিয়েই গেছে যে যার নিজের কাজে, সে আর নতুন কি, কাজে তো যেতেই হবে তাই না। গরম তো পড়েছে, ভালোই গরম, তবে কি সেই দিন যেমন কষ্ট হচ্ছিল আজকে এখানে রান্নাঘরে কষ্টটা একটু কম হচ্ছে, কেন জানি না। আর এমনি ঠাকুর পুজো টুজো সবই করা হয়ে গেছে, একটুখানি বাগানে যাব, রান্নাটা অর্ধেক সামলে নিয়ে বাগানে যাব। সেদিন বাগানে একটা ফুল ফুটেছিল, মা তুলে এনে দিয়েছিল যে তোমার বাগানে তোমার গাছে ফুল ফুটেছে। গাছগুলোকে অনেকদিন দেখা হয়নি, তাই ভাবছি একটু রান্নাটা অর্ধেকটা সামলে নিই, মানে ঝট করে এসে গেলে খেতে দিতে পারবো, এরকম করে নিই, তারপর একটুখানি বাগানে যাব জানেন। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেকগুলো কাঁচা কলা জমা হয়েছিল বুঝলেন তো, এবারে কেউ খাবে না, এদিকে ডাক্তার সাহেব বাজার থেকে নিয়ে চলে আসবে। এবারে মুশকিলটা হচ্ছে কি, ডাক্তার সাহেব বলবে কাঁচা কলার দম বানাও, হ্যাঁ আলু দিয়ে কাঁচা কলার দম বানাও। আর যিশু বলবে আই ওই সমস্ত একদম বানাবে না, আজে বাজে খাবার, আমি খাবো না কিন্তু। তাহলে বলুন আমি কোন দিকে যাই। সেই জন্যে ওই সব কাঁচা কলাগুলোকে সেদ্ধ করে একটু আলু দিয়ে বেসন দিয়ে নুন হলুদ দিয়ে চটকে নিয়ে এই যে বড়া বানিয়ে দিচ্ছি, দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো। তাহলে কিন্তু খাবে, যিশুও খুব তৃপ্তি করে খায় আর ডাক্তার সাহেবও খেয়ে নেবে, তখন আর কেউ ঝামেলা করে না বুঝলেন তো। ওই জন্য আমি এই পলিসি নিয়েছি। এই যে কাঁচা কলাগুলোকে সেদ্ধ করে বেসন দিয়ে একটু আলু দিয়ে চটকে দিয়েছি, দিয়ে একটুখানি ওই কোপ্তাকারি না কি বলে না, কোপ্তাকারি, সেইটা বানিয়ে দেবো বুঝলেন। এছাড়া আমার আর কোনো উপায় নেই। নিয়েও আসবে, আমি হাজার দিন বলেছি খাবে না যখন নিয়ে আসবে না, নিয়েও আসবে, এসে এইবারে শুরু করবে। সেই জন্যে আমি এই পলিসি নিতে বাধ্য হলাম বুঝলেন তো। ও কী কী রান্না করলাম, হ্যাঁ অনেক কিছু রান্না করেছি। আচ্ছা এই দেখুন মাছের ঝোল, আচ্ছা এখানে হচ্ছে এই যে মুসুর ডাল, আর এই হচ্ছে ওই যে বড়া দিয়ে তরকারি, কাঁচা কলার বড়া দিয়ে তরকারি। আর এখানে এটা না আমি নিজের মন থেকে বের করেছি, লাল শাকের ডাঁটাগুলো অনেক ছিল, সেগুলো রেখে দিয়েছিলাম কেটে, সেই ডাঁটা দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে একটু বড়ি হলে ভালো হতো, সে নেই যখন নেই, দিয়ে একটু বানিয়েছি, এটা নিজের জন্যই করেছি, দেখা যাক কেমন হয় খেতে। এখানে হচ্ছে উচ্ছে সেদ্ধ, এটা হচ্ছে কুলেখাড়া শাক ভাজা, আর এই যে যিশুর জন্যে ডিম ভাজা বুঝলেন। গোবিন্দ কালকে তালে গলে ওকে ভালো করে দেখাতে পারেনি, এই জামাটা আগের বছরের নতুন জামা বুঝলেন, আজকে পরিয়ে দিয়েছি, কালকে নতুন জামা পরিয়ে দেবো। এই যে এরকম করে আজকে ওকে সাজুগুজু করিয়ে দিয়েছি, আর এই যে অন্ন দিয়েছি, এই যে। আর ডাক্তার সাহেব এই জবা ফুলের মালাটা এই যে ভাত খেতে এসেছিলেন এসে পরিয়ে দিয়ে গেছেন, ওই যে ওই দেখুন আমার কানাই, ঠিক আছে। এই যে কি জানেন, সেই তখন আমার খুড়ো শ্বশুর বেঁচে বুঝলেন তো, তা সে তখন হ্যাঁ অসুস্থই, কিন্তু চলাফেরা করে বেড়াচ্ছেন, সেরকম নয়, প্রবলেম আছে কিন্তু সেরকম নয়, হাঁটাচলা করে বেড়াচ্ছিলেন। দিয়ে তো অত আমার ঠিক মনে নেই, অনেক বছর আগেকার কথা তো। আমার এই ঘরের সামনে এখানে না গ্যারেজটা ছিল না তখন, তো সেইখানটায় আমি কি কারণে কি ব্যাপার অত আমার পরিষ্কার মনে নেই, আমি ঠিক ওইখানটায় দাঁড়িয়েছিলাম দিনের বেলা, কি একটা কারণে যেন, ও হয়তো সম্ভবত পা পোছাগুলো মেলতে গেছিলাম, এরকম একটা কিছু হবে। তো জানেন হঠাৎ দেখছি না সে বিড়ালটা কোথায় ছিল কে জানে, হঠাৎ দেখছি ওই রাস্তাটা পেরিয়ে এসে সে কালো কুচকুচিয়ে, মানে কালো বেড়াল আর কি, হ্যাঁ কোথাও কোনো রং নেই তার গায়ে, কালো বেড়াল, আর চোখের মণিগুলো না সবুজ রঙের, জানেন তো কি ভয়ঙ্কর চাউনিটা,
দিয়ে সে কাকুদের বাড়ির গেট দিয়ে না ঢুকছে, আমার কাকা শ্বশুরের আর কি বাড়ির গেটটা দিয়ে ঢুকছে। তা মোটা সোটা দিব্যি একদম ল্যাজ সোজা করে ঢুকছে। এবার দেখেই আমি তাকে হ্যাট হ্যাট করছি, আমি যা হ্যাট হ্যাট করছি, ওমা সে যাবেই না জানেন তো। আমি সে রাস্তা থেকে ঢিল তুলে নিয়ে, বোধহয় 3-4টে ঢিল তার গায়ে ছুঁড়লাম, লাঠি নিয়ে তাকে দেখাচ্ছি, কি ঠাটা বেড়াল, নড়লই না জানেন তো। সে এরকম এক পা তুলে দিয়ে সেই কাকুদের গেটের সামনে দাঁড়িয়ে না সে কটমট করে আমাকে দেখে যাচ্ছে কান সোজা করে। আর কি ভয়ঙ্কর চাউনিটা ভাই জানেন তো, মানে ঠিক যেন মনে হচ্ছে সে আমাকে বলছে তোর কি, আমি যাচ্ছি তো, এরকমভাবে জানেন তো। সে আমাকে পাত্তাই দিল না, আমি আরও জোরে জোরে হ্যাট হ্যাট করছি, তালি বাজাচ্ছি, কিছুতেই নড়লো না। অন্য অন্য বিড়াল ওরকম ভ্যাপ করলেই পালিয়ে যায়, কিছুতেই নড়লো না জানেন তো। দিয়ে ওমা তারপর দেখি না কাকুদের বাড়ির এই রাস্তাটা দিয়ে সোজা ঢুকে গিয়ে কাকুদের বাড়ির নিচের তলায় ঢুকে গেল। সে মানে কি বলবো আপনাদের, সে আমার যেন দেখে মনে হলো কি জানেন তো, মানে মৃত্যু যেন আমাদের ঘরে এসে ঢুকলো জানেন তো। এরকম একটা মানে অভিজ্ঞ হলো আমার আর কি, মানে কি অনুভব হলো আর কি। খুব বিচ্ছিরি লাগলো সেদিনকে, আমার ভীষণ বিচ্ছিরি লেগেছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিন্তু ওকে তাড়াতে পারলাম না, সে আমাকে পাত্তাই দিল না, গট 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 করে ঢুকে গেল। পুরো মনে হলো জানেন তো যে মৃত্যু এসে ওদের বাড়িতে ঢুকলো। দিয়ে কীরকম বলুন তো, বলে না কালো বেড়াল খারাপ খবর নিয়ে আসে। আমি আর কিছু বলিনি, আর আমার না তখন মনের মধ্যে শরীরের মধ্যে কীরকম একটা মানে হতে শুরু করেছিল জানেন। আমি এসে চুপচাপ ঘরের মধ্যে বসে পড়েছিলাম অনেকক্ষণ, কাউকে কিছু বলিনি। মানে এত বছরেও কোনো দিন কাউকে বলিনি। ডাক্তার সাহেবকে তখন বলেছিলাম, এবার ডাক্তার সাহেব তো আছেনই জানেন, আর যাগ্গে বাদ দাও, সব কথাই ওর যাগ্গে বাদ দাও। তো কিছু আর বলিনি, সেটা মনের মধ্যে ছিলই। তারপরে কাজে কর্মে ভুলে গেছিলাম, আর কারো কাছে ভাঙিনি। কেন কি, সবাই তো আর সমান নয় সংসারে। দেখুন তখন বলবে বউ মানুষ, হ্যাঁ এ সমস্ত কথার কি দরকার, হ্যানা ত্যানা। আমি কাউকেই কিছু জানাইনি, কাউকে না, শুধু ডাক্তার সাহেবকে বলেছিলাম যে জানো তো এরকম আমার একটা অনুভূতি হলো, এরকম দেখে আর বিড়ালটার চাউনিটা দেখে না আমার এরকম বাজে লাগলো, কীরকম একটা হলো। তো ডাক্তার সাহেব বললেন ও কিছু না, বাদ দাও। দিয়ে আর কাউকে কিছু বলিনি, চুপচাপ আছি। ওমা জানেন তো ঠিক বোধহয় 6 দিন কি 7 দিন হয়েছে কাকু অসুস্থ হয়ে পড়লো। আর এমন অসুস্থ, মানে রেনাল ফেলিওর, আর এমন অসুস্থ হলো না সে তাকে আর বাঁচানো যাবেই না। সবাই বুঝতে পেরে গেল যে কাকু আর বাঁচবে না। দিয়ে বোধহয় তার 3-4 দিনের মাথাতেই কাকু মারা গেল। আমার তখন মনের মধ্যে যে কী হচ্ছিল সে আপনাদেরকে বোঝাতে পারবো না। হতে পারে আপনারা বলতে পারেন যে দূর এগুলো কাকতালীয় কুসংস্কার, সবই ঠিক আছে, কিন্তু ভাই আমি তো সংস্কার মানি, আমি সংস্কারের ঊর্ধ্বে নই। ছোটো থেকে যেটা দেখেছি শিখেছি, বড়দের কাছে শুনেছি, হ্যাঁ যেটা দেখে দেখে বড় হয়েছি, সেটার ঊর্ধ্বে এখন এই বয়সে এসে যাই কী করে বলুন। আমার মনে আমি সব সংস্কারের ঊর্ধ্বে আমি নেই। আপনারা বলতে পারেন যে হ্যাঁ মডার্ন যুগের মেয়ে, বর্তমান যুগে আবার ওই সব কি চিন্তাভাবনা, সবই ঠিক আছে, কিন্তু তবুও কিছু কিছু সংস্কার এমন আছে না ছোটোর থেকে যেগুলো মনের মধ্যে গেঁথে গেছে, আমি সেগুলো তাড়াতে পারি না। আর সত্যি কথা বলতে বিড়ালটার ওই সবুজ সবুজ চোখের চাউনি না আমাকে ভীষণ মানে কি বলবো মানে ইরিটেট করেছিল। তো সেই তারপরে মানে কাকু মারা যাওয়ার পর না যখন কাকুর ডেড বডিটা দেখছি তখন মনের মধ্যে যে কি হচ্ছিল না, আমি সেই মানে দেয়ালটা ধরে চুপ করে দাঁড়িয়ে আছি জানেন তো, এত আর বেশ শরীর খারাপ হয়েছিল। দিয়ে সেই কথাটা মনের মধ্যে ছিল, তারপরে এত বছরে ভুলে গেছিলাম। আজকে আবার ওকে দেখে না আমার সেই কথাগুলো মনে এলো, কীরকম বিচ্ছিরি করে হেঁটে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি জানেন তো, এত বছর হয়ে গেছে কাকু মারা যাওয়ার পরে, আমার খুড়ো শ্বশুর আর কি মারা যাওয়ার পরে এত বছর হয়ে গেছে, ওকে এই তল্লাটে কোনো দিন দেখিনি, আজকে আবার দেখলাম। কি জানি বাবা কেন জানি, বাকি কি সত্যিই তাহলে কি অশুভ ইঙ্গিত দেয় নাকি বলুন তো। কি জানি মনটা আজকে না কীরকম একটা লাগছে ওকে দেখার পর থেকে। চলুন একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর বিকেলবেলায় উঠে চাটা খাবো, দেখা যাবে। তো এখন বাজে হচ্ছে 7:30। এই মাত্র একটুখানি বাজার থেকে ফিরলাম জানেন তো। ঘরের মধ্যে বসে ভালো লাগছিল না, বাইরে গিয়ে না সত্যিই ভালো লাগছে। আপনারা তো জানেন আমি লোকজন খুব পছন্দ করি, তো চারিদিকে কি ভিড়, কি ভাল লাগছে জানেন তো। তার মধ্যে দিয়ে বেশ যাচ্ছিলাম দুজনে, ভালোই লাগছিল। আমি আর যিশু গেছিলাম, যিশুরও একটু দরকার ছিল, একটু কেনাকাটা করলাম, একটু ঘুরলাম ফিরলাম। তারপরে ধোসা খেতে চেয়েছিল যিশু, ওর বাবা আবার টাকা দিল, সেই সব নিয়ে এলাম। কালকে একটু মিষ্টি লাগবে, ঠাকুরকে দিতে হবে, পয়লা বৈশাখ। ডাক্তার সাহেব আজকে আনতে পারেননি, সেই জন্যে
সেই সব কিনে টিনে আরও নিজের কিছু কসমেটিক্স কেনার ছিল, সেই সব কিনে টিনে ঘুরতে ঘুরতে চলে এলাম। ভালো লাগলো মনটা, বাইরে ওই জন্য বলেছি না মাঝে মাঝে বেরোনো দরকার। ও তারপরে সেই ধোসা কিনতে গিয়ে সেখানে আমার একজন জিমের বান্ধবীর সঙ্গে দেখা হলো। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করলাম। বারবার বলছে পূর্বাদি তুমি চলে আসো, মে মাস থেকে তুমি চলে আসো। আমি দেখি দাঁড়া, আমার শাশুড়ি তো মোটে রাজি হচ্ছে না, তো বলছে আসো না, যতটুকু পারবে করবে, গল্প গুজব হবে। আমি দেখি কি করব জানি না, এখন অনেকক্ষণ গল্প করলাম, মনটা ভালো হয়ে গেল জানেন তো। বাইরের জন্য বেরোনো দরকার। আর লোকারণ্য, তার থেকেও বেশি হচ্ছে মানে গাড়ি, যত টোটো আছে তমলুকে সবকে মনে হয় ছেড়ে দিয়েছে। না ভীমার বাজার দিয়ে চলে যাচ্ছে, না মেছো বাজার দিয়ে চলে যাচ্ছে, বাপরে ভিড়, তার মধ্যে বাইক তো আছেই। তারপর আবার কালকে পয়লা বৈশাখ, তার নেমন্তন্ন আছে, চারিদিকে যত ওই দোকান টোকান আছে সব তার প্যান্ডেল করেছে। বাপরে রাস্তা দিয়ে চলা তো দূরস্থ, গাড়ির ঠেলায় অস্থির। তো যাই হোক, এই ফিরলাম একটুখানি, ফিরে যিশু বলছে মা খেয়ে নাও, ধোসা নেতিয়ে যাবে। আমি দাঁড়া, আগে ঠাকুরকে একটু সন্ধ্যা দেখাই, বলুন শয়ন দিই গোপালে, তারপর খাবো। তো চলুন, হ্যাঁ পরে কথা বলছি, চা করবো যখন তখন গল্প করবো। দেখুন এই কুর্তি দুটো আজকে নিয়ে আসলাম নিজের জন্য, খুলবো, দাঁড়ান বের করছি প্যাকেট থেকে। এক হাতে কি পারবো, দাঁড়ান দেখছি। এই যে দেখুন, এই একটা কুর্তি, এই যে 3/4 হাতা, স্লিভলেসও ছিল, আমি দুটো রেখে এসেছি স্লিভলেস, পরে নিয়ে আসবো। আগে পরতাম প্রচুর স্লিভলেস জানেন তো, বাইরেও পরতাম, কিন্তু এখন আর পরি না। আর এই একটা কুর্তি, এই দুটো কুর্তি নিয়ে এসেছি নিজের জন্য। ভালো হয়েছে। তো 10:30 বাজে বুঝলেন, কিন্তু আমার আজকে আর রান্না বান্না কিচ্ছু নেই, একদম ছুটি। কেন বলুন তো, সন্ধ্যাবেলায় আমরা তো সব ধোসা খেলাম, ডাক্তার সাহেবও এসে উপরে গেছিলেন কথা বলতে দোতলায়, তারপরে এসে সেও ধোসা খেয়ে নিয়েছে। তো সবারই আমাদের পেট ভার, আর কেউ খেতে চাইছে না বলতে রুটি তরকারি আর কেউ খাবে না, কারো খাওয়ার ইচ্ছা নেই। ডাক্তার সাহেব তো এক্ষুনি বললেন যে বলে কি বিস্কুট এনেছো দেখি দাও, বলে সব বিস্কুটগুলো দেখে তার থেকে পছন্দসই একটা বিস্কুটের প্যাকেট তুলে নিয়ে 2-3টে বিস্কুট খেয়ে নিল। আর ছানা আছে সেটা দেবো, বলছে আমার আর কিছু খেতে লাগবে না। আর যিশু একটু ম্যাগি বানিয়ে নিয়েছে, নিয়ে খেয়ে নিচ্ছে, মিষ্টি খেয়ে নিচ্ছে, ব্যাস। আর আমার ছেলে আজকে যখন ধোসা কিনতে গেছিলাম সেখানে না দই বড়া বিক্রি হচ্ছিল। এবার বিক্রি হচ্ছিল মানে কি বলুন তো, মানে আমি দাঁড়িয়ে আছি, ধোসা রেডি করছে, তো আমার সামনে দিয়ে ওরা কি করেছে, একটা বড় কাঁচের গামলার মধ্যে দই বড়া বানিয়ে মানে দোকানে এনে রাখছে আর কি। তো দই বড়া আমার খুবই প্রিয়, সেটা আমার ছেলেও জানে, আমার হাজব্যান্ডও জানে। আমি দই বড়াটা আমি ভীষণ ভালোবাসি। যখন বাপের বাড়িতে যেতাম না, মা কিন্তু নিজে আমার জন্য নিজে হাতে করে দই বড়া বানিয়ে দিতেন জানেন তো, এক প্লেট ভর্তি করে, এই গামলা ভর্তি করে দই বড়া বানিয়ে দিতেন, আমি খেতাম ঘুরে ঘুরে। তারপরে ডাক্তার সাহেবও এই কিছুদিন আগেও দই বড়া নিয়ে আসতেন, এখন আর আনে না, তালে গলে আর কি, দই বড়া হাতে করে নিয়ে আসতেন। তারপরে আমরা যখন বেরোতাম বা বাপের বাড়ি যেতাম, সেখানে ওরকম সাহু সুইটস বলে একটা দোকান আছে, ডাক্তার সাহেবের খুব প্রিয় দোকান মেদিনীপুরের, তো সেখানেও আমাকে ওরকম দই বড়া খাওয়াতো। তো দই বড়াটা আমার খুবই প্রিয়। তারপরে তো সুগার টুগার হলো, আর সেভাবে দই বড়া খাওয়ার হয় না। এখন দই বড়া কীভাবে খাই বলুন তো, জুসটা আর খাই না, ওই বড়াটা তুলে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে খাই। তো সেই জন্যে আজকে ওরকম সামনে দিয়ে যে দই বড়াটা নিয়ে যাচ্ছে, আমি তাকিয়ে দেখছি, আমার ছেলে বলে মা খাবে, আমি বলি না, বলে না খাও না, বলে জোর করে বলে আমি কিনে দিচ্ছি, দাঁড়াও কিছু হবে না, তুমি জুসটা খেও না, বড়াগুলো তুলে নিয়ে খেয়ে নিও, বলে জোর করে আমাকে 4টে দই বড়া কিনে দিয়েছে। তো সেইটা বাড়ি এসে আমি ফ্রিজে রেখে দিয়েছি, সেই খিদে পেলে আমি সেই 4টে দই বড়া খেয়ে নেব, জুসটা খাবো না, ওই বড়াগুলো তুলে পরিষ্কার করে খেয়ে নেব আর কি। তো ব্যাস, তাহলে হয়ে গেল খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া কিছু নেই, রান্না করারও কিচ্ছু নেই আর। তো আপনাদের সঙ্গে আমার যেমন কাজকর্ম আজকে আর শেষ, তেমনি আপনাদের সঙ্গে গল্প করাও আমার এখানে আজকে শেষ। কালকে আবার আমরা দেখা করব নেক্সট ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।